আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বহুপদী ও তার সমীকরণের এটার প্রথম লেকচারে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই একটু দ্রুত লাইভে জয়েন করো এবং লাইভটা শেয়ার করে দাও। ভাইয়াও একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। তারপরে আমরা আজকের এই চ্যাপ্টার এবং প্রথম লেকচারে তোমাদেরকে এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দিব। দেন আমরা ক্লাসটা শুরু করব এবং তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ড সবাইকে লাইভটা শেয়ার করে দাও। আমরা এই কোর্সটাতে কিভাবে পড়াশোনা করতেছি বা কিভাবে পড়ছি সবকিছুর বিস্তারিত তোমাদেরকে জানাই দিব এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওতে আমরা বহুপদীর প্রথম লেকচারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যাতে তোমাদের আমাদের এই কোর্স সম্পর্কে সবকিছু বুঝতে বা সিদ্ধান্ত নিতে আমাদের সাথে আগানো যায় কিনা এটা একটু সহজ হয়। তো তোমরা একটু দ্রুত লাইভে জয়েন করো। তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদের সাথে প্রথম লেকচারে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। আজকে আমরা বহুপদী ও তার সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছি। বহুপদী জিনিসটা আসলে কি, তার আগে দেখি তোমরা কে কে লাইভে জয়েন করছো, একটু ভাইকে কমেন্ট গুলো জানাও। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করলাম। ফার্স্টে বহুপদী জিনিসটা আসলে কি। ধরো এফ অফ এক্স একটা ফাংশন, যে ফাংশনটা এ নট এক্স টু দি পাওয়ার 0 প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার 1 যোগ এ টু এক্স টু দি পাওয়ার 2 যোগ এ থ্রি এক্স টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 এ এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ আমার কোন একটা রাশিকে যদি বহুপদী হইতে হয় তাহলে আমাদের দুইটা কন্ডিশনের দিকে লক্ষ্য রাখতে হবে। একটা আমাদের পদ সংখ্যা হইতে হবে সসীম। কি হইতে হবে ভাইয়া? পদ সংখ্যা হইতে হবে সসীম। তো পদ সংখ্যা সসীম কিনা আমরা উপরের এই জিনিসটা দেখে কিভাবে বুঝবো যে পদ সংখ্যা সসীম কিনা? দেখো তো তোমরা একটু লক্ষ্য করে, এইখানে কি এ এন এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর মান কিন্তু সসীম সংখ্যা, যার কারণে আমার এই বহুপদী যদি হইতে হয় এই ফাংশনটার মান কি হইতে হবে? সসীম সংখ্যক পদ পর্যন্ত। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশন সেটা বহুপদীর পদ সংখ্যা কি হইতে হবে ভাইয়া? সসীম হইতে হবে। দুই নাম্বার যেটা কন্ডিশন বহুপদী হওয়ার শর্ত, সেটা পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। পাওয়ার কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এইখানে যদি এটা এক্স এর ফাংশন হয়, এর যে পাওয়ার গুলো আছে সেগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম, বা 0 থেকে শুরু করতে পারো তুমি, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এর পাওয়ার, কিন্তু তুমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিতে পারবা না। তাহলে বহুপদী হওয়ার দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন পদ সংখ্যা হবে সসীম, দ্বিতীয় কন্ডিশন পাওয়ার কি হইতে হবে ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছি। এবং এইখানে দেখো যে ফাংশনটা আমরা লিখে রাখছি এটার পদ সংখ্যা কিন্তু সসীম, এবং এই যেখানে এন আছে এই পাওয়ারগুলা কিন্তু ভাইয়া অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো দেখো এইখানে এফ অফ এক্স ইকুয়াল 7x কিউব মাইনাস 6x স্কয়ার যোগ 5x প্লাস 3। তো এইটা একটা বহুপদী কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের ফার্স্টে দেখতে হবে প্রত্যেকটা পদে যে মাত্রা আছে, যেমন এখানে কি 3, এখানে 2, এখানে কিছু নাই মানে কি আছে ভাইয়া? কিছু নাই মানে আছে 1। তাইলে বলো এই যে মাত্রা, এই মাত্রাগুলা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? এইখানে 3 এর সাথে কিছু নাই মানে কি ভাইয়া? আমরা লিখতে পারবো না এক্স টু দি পাওয়ার 0। তো 0 তো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাইলে আমরা বলতে পারতেছি মাত্রাগুলা কি ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এইখানে পদ সংখ্যা সসীম আর কি। কয়টা পদ আছে? 4টা পদ আছে। দ্যাটস হোয়াই এটা কি একটা বহুপদী। তো চলো পরের স্লাইডে আমাদের কিছু প্রশ্ন আছে যে কোনটা বহুপদী কোনটা বহুপদী না, এই জিনিসগুলো আমরা দেখি। এখানে আমাদের মোটের উপর 6টা প্রশ্ন আছে। এই 6টা প্রশ্ন আমরা দেখি কোনটা বহুপদী হবে কোনটা বহুপদী হবে না। দেখো আমাদের প্রথম প্রশ্নে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো দেখো তো এইখানে যে পদ সংখ্যাগুলো সেগুলো সসীম, এবং প্রত্যেকটা পদে পাওয়ার কি আছে ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। দ্যাটস ওয়াই এটা একটা হবে বহুপদী। আশা করি বুঝতে পারছি। পরের যেটা দেখো এক্স আছে, অর্থাৎ এক্স এর উপর কিছু নাই মানে কি আছে ভাইয়া? পাওয়ার 1 আছে, অর্থাৎ এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। দ্যাটস ওয়াই এটাও হবে বহুপদী। আশা করি বুঝতে পারছি। পরেরটা দেখো তো 0, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন আছে। 0 বহুপদী নাকি বহুপদী না, এটা আমরা কিভাবে বুঝবো? আমি আগে ফার্স্টে বলে দিই 0 একটা বহুপদী। 0 কি একটা বহুপদী, কিন্তু কেন? ধরো আমি বলতেছি 5x কিউব, তার সাথে 0 গুণ করতেছি,
তাইলে এইটার মান অ্যাকচুয়ালি কত আসতেছে, 0 আসতেছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমি বললাম যে 5x ইনভার্স 3 তার সাথে 0 গুণ করতেছি, এটার মান অ্যাকচুয়ালি কত আসতেছে, 0 আসতেছে। অর্থাৎ কোন বহুপদীর সাথে যদি আমি 0 গুণ করি সেটা অ্যাকচুয়ালি কত আসতেছে, 0। দ্যাটস ওয়াই 0টা একটা বহুপদী। আবার ঠিক তেমনি ভাবে এই যে কোন একটা বহুপদী না এমন রাশির সাথে 0 গুণ করলেও 0 আসতেছে। কিন্তু আমরা যে জিনিসটা মনে রাখবো, 0 একটা ফরচুনেটলি কি ভাইয়া, বহুপদী। 0 একটা ফরচুনেটলি বহুপদী। 0 যদি বহুপদী না হইতো তাহলে আমাদের অনেক রাশি বহুপদী হইতো না। কারণ দেখো আমরা বলতেছি 2x³ + 5, এটা কি একটা বহুপদী। তো আমার শখ হয়েছে এর সাথে আমি 0 যোগ করব। এবার বলো তো 0 যোগ করায় কি রাশিটার মানের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে এইখানে আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু 0 যদি বহুপদী না হইতো তাইলে এই রাশিটা কি বহুপদী হইতো? হইতো না। যেহেতু এটা বহুপদী তার মানে ভাইয়া আমার কি বুঝতে হবে যে 0 নিজেও একটা বহুপদী। দ্যাটস ওয়াই এই জিনিসটা কি বহুপদী। অর্থাৎ 0 বহুপদী না হইলে অনেক জিনিস বহুপদী হইতো না। তার মানে 0 হচ্ছে বহুপদী। 0 হচ্ছে কি ভাইয়া, বহুপদী। এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু ভাইয়াকে জানাও। এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু ভাইয়াকে জানাও। আচ্ছা, সামিহা বলছে ক্লাস কি প্রতিদিন হবে? হ্যাঁ, ক্লাস ভাইয়া প্রতিদিন হবে। একদিন পর পর আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে ফ্রিতে পড়াবো, যাতে তোমরা এই কোর্সের কোয়ালিটি সম্পর্কে বা ইত্যাদি সবকিছু বিস্তারিত জানতে পারো। এই কারণে আমরা হচ্ছে এই ক্লাসগুলো ফ্রিতে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এরপরে দেখো তো 5 এটা কি বহুপদী কিনা বলো। 5 এটা কি বহুপদী কিনা? 5 কে কি আমরা লিখতে পারবো না? 5 গুণ x⁻0 অবশ্যই লিখতে পারবো। এটার মানে অ্যাকচুয়ালি 5। তার মানে 5 এর সাথে কি ভাইয়া, এই যে এটা আছে, দ্যাটস ওয়াই এটাও কি হয়ে যাবে, একটা বহুপদী হবে। আচ্ছা, পরের দুইটা উদাহরণের দিকে লক্ষ্য করো তো। এইখানে আছে √x। √x মানে কি ভাইয়া? এটাকে পরের এক্সাম্পলটা দেখো, 1/x বলা আছে। 1/x মানে কি ভাইয়া? x ইনভার্স। তাহলে যোগ কত? 3x যোগ x²। বলতো এইখানে কি x এর ঋণাত্মক পাওয়ার আছে না? ঋণাত্মক পাওয়ার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকলে সেটা কি বহুপদী হবে? বহুপদী হবে না। অর্থাৎ বহুপদী হবে না। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো চলো আমাদের হচ্ছে পরের যে এক্সাম্পল বলছে sin of x, cos x, ln x, তারপর sin 60 ডিগ্রি, আরো কয়েকটা আছে। তো আমরা এগুলো একটা একটা করে দেখি। ফার্স্টে তোমরা দেখো sin x এই জিনিসটা বহুপদী হবে কিনা। তো নরমালি আমাদের বহুপদী হওয়ার ক্ষেত্রে আমরা দেখো তো এই পেজে কি পড়লাম, এইখানে আমার নরমালি কি হবে যে একটা সিকোয়েন্স ফলো করবে, পদ সংখ্যা হবে সসীম এবং হচ্ছে এক্স এর উপর যে পাওয়ার গুলো থাকবে সেগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো তোমরা যারা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করছো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ম্যাকলরিনের ধারাতে দেখছো যে সাইন এক্স এর যে মান সেটা অ্যাকচুয়ালি কেমন, সেটা এরকম সিকোয়েন্স কি মানতো না। অর্থাৎ তোমাদের জন্য সাইন এক্স, কজ এক্স, লন এক্স এই জাতীয় যেগুলো আছে সবগুলা কি হবে না ভাইয়া, বহুপদী হবে না। এখন তোমরা এটা কিভাবে মনে রাখবা, দেখো সাইন যদি এখানে আমি 30 ডিগ্রি দিতাম, সাইন ধরে এখানে আমি দিলাম 30 ডিগ্রি, তাহলে তার মান পাইতাম কত ভাইয়া, হাফ। তাইলে হাফ পাচ্ছি, এর সাথে যদি আমি x⁻0 লিখে, আশা করি তোমরা কেউ মাইন্ড করবা না, মাইন্ড করার কথা না। তাইলে এইটা কি ভাই, একটা আলটিমেটলি বহুপদী হচ্ছে, তাই না? কিন্তু এই জিনিসগুলা বহুপদী হবে না। অর্থাৎ সাইনের সাথে, কজের সাথে, লনের সাথে কোনো যদি নির্দিষ্ট মান না থাকে, দ্যাটস ওয়াই জাস্ট কি এক্স বা ওয়াই এই জাতীয় কিছু থাকে, সেটা কি হবে, বহুপদী হবে না। আশা করি এইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও ভাইয়াকে। আমি ধরে নিচ্ছি তোমরা ক্লিয়ার হইছো। তো এইখানে বলো তো সাইন 60 ডিগ্রি এটার মান অ্যাকচুয়ালি কত, √3/2। তো এটাকে কি আমরা ইনটু x⁻0 লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা বহুপদী হবে। এটা কি হবে, বহুপদী হবে। তো সাইন এক্স, কজ এক্স, লন এক্স, তারপর a⁻x, তাইলে এগুলা কি হবে না ভাইয়া, বহুপদী হবে না। কিন্তু সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি, অর্থাৎ কোণের মান যদি নির্দিষ্ট করে দেয় তখন সেগুলো বহুপদী হবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ার হইছো কিনা জানাও, তাইলে আমরা হচ্ছে পরবর্তী যেগুলো আছে সেগুলা দেখতে পারি। একটু জানায় দাও ক্লিয়ার কিনা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। দেখো আমাদের পরের যে দুইটা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এইখানে বলছে cos of 2 cos inverse x, এইটা বহুপদী কিনা আমরা কিভাবে ট্রাই করব। তো আমাদের ফার্স্ট কাজ, এই যে এই ধরনের জিনিসগুলাই
ভেতরে যেটা থাকে সেগুলাকে আমরা একটু ফর্মুলায় নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো 2 cos ইনভার্স x, এটার ফর্মুলাকে আমরা জানি না, cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস কত ভাইয়া 1, এটা হচ্ছে 2 cos ইনভার্স x এর ফর্মুলা, আমাদের সবারই জানা থাকার কথা। তাইলে বলো এটা যদি আমরা জেনে থাকি তাইলে আমরা কি বলতে পারবো না এখানে cos অফ এই যে 2 cos ইনভার্স x, এটাকে আমরা লিখতে পারবো cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, অবশ্যই বলতে পারবো। এইবার বলো তো ভাইয়া cos আর cos ইনভার্স কি কাটে, কি থাকে মাঠে, মাঠে থাকে 2x স্কয়ার মাইনাস 1, এটা কি বহুপদী হবে কিনা, বহুপদী হবে কিনা, অবশ্যই হবে, যেহেতু এখানে পদ সংখ্যা সসীম এবং x এর উপর পাওয়ার কি আছে ধনাত্মক, দ্যাটস ওয়াই এটা কি হবে বহুপদী হবে। তোমরা ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও যে এটা বহুপদী হবে, এটা যে বহুপদী হবে এটা কি ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবং এর পরে যেটা আছে দেখো সাইন অফ cos ইনভার্স x, তো আমি এইটা একটু করাই দিই অপর পেজে, যে সাইন অফ cos ইনভার্স x এটা কি অ্যাকচুয়ালি বহুপদী হবে, এটা কি অ্যাকচুয়ালি বহুপদী হবে। তো আমাদের ফার্স্ট টার্গেট এখানে যেহেতু সাইন আছে, আমি যদি এখানে কোনোভাবে সাইন ইনভার্স আনতে পারি, দ্যাটস ওয়াই সাইন আর সাইন ইনভার্স কি হবে কাটাকাটি হবে, তাইলে আমরা এখানে এক্স বা অন্য কোনো জাতীয় জিনিসপত্র দেখতে পারি, তো আমরা সেটাই একটু দেখব। তো বলো তো এইখানে ভেতরে যে জিনিসটা আছে সেটা কি cos ইনভার্স x, এই cos ইনভার্স x টা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, cos ইনভার্স x টা নির্দেশ করে সমকোণী ত্রিভুজের একটা কোণ যার সাপেক্ষে cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে x, তার মানে x/1, অতিভুজ যদি 1 হয় এটা অবশ্যই 1 মাইনাস x স্কয়ার হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আশা করি বুঝতে পারছো। তাইলে বলো সাইন অফ, আমি যদি এখানে সাইন ইনভার্স লিখি, বলো তো সাইন ইনভার্স মানে কি লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্বটা কত √1 মাইনাস x স্কয়ার বাই অতিভুজ মানে হচ্ছে 1, লেখাও যা কথা না লেখাও একই কথা। এই সাইন আর সাইন ইনভার্স কাটে, কি থাকে মাঠে ভাইয়া, তাহলে থাকতেছে √1 মাইনাস x স্কয়ার। এইবার বলো তো রুটের মধ্যে এই জিনিসটা থাকা এটা কি বহুপদী নাকি বহুপদী না, এটা কি বহুপদী নাকি বহুপদী না, দেখো তো রুটের মধ্যে থাকলে কি সেটা বহুপদী হয়, বহুপদী হয় না, অতএব এটা বহুপদী হবে না। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা আশা করি বুঝতে পারছো। তাইলে আমরা মোটামুটি পড়লাম কি এতক্ষণ, আমরা পড়লাম হচ্ছে কোন ধরনের জিনিসপত্রগুলো বহুপদী হইতে পারে, কারা বহুপদী হইতে পারে না। তো এইখান থেকে আমাদের এমসিকিউতে দেয়, অর্থাৎ আমাদের হচ্ছে যেটা ভর্তি পরীক্ষা বলো অথবা বোর্ড পরীক্ষায় এই যে ছোটখাটো মানে যে প্রশ্নগুলো আছে যে কোনটা বহুপদী কোনটা বহুপদী না, এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে নরমালি আমাদের বোর্ড পরীক্ষাতেও দেয় এবং বিভিন্ন ভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলাতেও দিয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিসপত্র আমরা দেখে ফেললাম এবং আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। তো আমরা বহুপদী দেখছি, এবার আমরা দেখব বহুপদী যখন একাধিক চলক বিশিষ্ট হয়। কি ভাইয়া, বহুপদী যখন একাধিক চলক বিশিষ্ট হবে, অর্থাৎ আমরা এর আগে যে বহুপদীগুলো দেখলাম তোমরা একটু খেয়াল করো, দেখো তো এইখানে এটা কার বহুপদী এক্স এর, এটা কার এক্স এর, এইটা দেখো তো বহুপদী না কিন্তু কে আছে, শুধুমাত্র এক্স আছে, এইখানেও বহুপদী না কিন্তু শুধু কে আছে, এক্স আছে। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা এই যে এটাকে যখন আমরা ট্রান্সফার করলাম তাইলে পাইলাম কি 2x² - 1, এই যে এখান থেকে, তার মানে এটা কার বহুপদী ভাইয়া, এক্স এর বহুপদী। আশা করি বুঝতে পারছি। এইবার এইটার দিকে একটু তাকাও, এইটা আসলে কি, এইটা আসলে কি, এইখানে হচ্ছে দুইটা জিনিস আছে এক্স এবং ওয়াই, তার মানে আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে এটা শুধুমাত্র এক্স এর ফাংশন অথবা শুধুমাত্র ওয়াই এর ফাংশন। যখন শুধুমাত্র এক্স এর ফাংশন অথবা শুধুমাত্র ওয়াই এর ফাংশন এটা নির্দিষ্ট করে বলা যায় না, তখন সেই ধরনের ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন। কি ফাংশন ভাইয়া, অব্যক্ত ফাংশন, অর্থাৎ যা ব্যক্ত করা যায় না যে এটা এক্স এর ফাংশন নাকি ওয়াই এর ফাংশন। শুধুমাত্র যদি এক্স এর ফাংশন হইতো তখন সেটা হয়তো কি ব্যক্ত ফাংশন, শুধুমাত্র ওয়াই এর ফাংশন হইলে তখন সেটা অব্যক্ত ফাংশন, কিন্তু এখানে এক্স ওয়াই নির্দিষ্ট করে বলা নাই, দ্যাটস ওয়াই কি এটা হচ্ছে অব্যক্ত ফাংশন। আমি যদি বলি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বলতো এটা কয়টা চলকের ফাংশন, তিনটা চলক এক্স ওয়াই জেড, নির্দিষ্ট করে বলতে পারতেছি কার ফাংশন না, দ্যাটস ওয়াই এটা কি ফাংশন, অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। আশা করি ক্লিয়ার।
এইবার বলতো আমাদের এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের মধ্যে কোনটা বহুপদী হবে কোনটা বহুপদী হবে না, কোনটা বহুপদী হবে কোনটা বহুপদী হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে আছে পি অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই যোগ 2x মাইনাস 3, এটা কি বহুপদী? আর পরেরটা দেখো বলছে পি অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়াই যোগ 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, এই দুইটার মধ্যে কোনটা বহুপদী? দেখো নিচেরটার দিকে একটু খেয়াল করি আমরা, নিচেরটার দিকে একটু খেয়াল করি আমরা, এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে কি এক্স এর উপর পাওয়ারটা কি পূর্ণ সংখ্যা না, দ্যাটস ওয়াই এটা কি বহুপদী হবে? এটা কি বহুপদী হবে না? দিল থেকে তোমরা একটা ক্রস দিয়ে দাও যে এটা বহুপদী হবে না। আশা করি আমরা বুঝতে পারছি কিসের জন্য বহুপদী হইল না, কিসের জন্য বহুপদী হইল না? এখানে এক্স এর উপর পাওয়ার আছে হাফ, কিন্তু সত্য হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকা লাগবে। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। এর পরেরটা দেখো তো পি অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই যোগ 2x মাইনাস 3, তার মানে এটা কি বহুপদী হবে কি হবে না? এইখানে দেখো তো পাওয়ার আছে এক্স এর উপর পজিটিভ 2, ওয়াই এর উপর কিছু নাই, মানে কি আছে ভাইয়া 1 আছে, তাইলে 1টা কি পজিটিভ, অর্থাৎ দুইটা পজিটিভ পাওয়ার, আবার এইখানে 2x তার উপর কিছু নাই মানে কি 1 আছে, পজিটিভ পাওয়ার, দ্যাটস ওয়াই এটা কি হবে বহুপদী হবে, এটা কি হবে বহুপদী হবে। আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার আছি, খুবই সহজ জিনিসপত্র পড়াইছি, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো আমরা এখন দেখব বহুপদীর যোগ বিয়োগ গুণ ও ভাগ। কি দেখবো? যোগ বিয়োগ গুণ ও ভাগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো। ফার্স্টে দেখো আমি পি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার যোগ 3x লিখছি, কিউ অফ এক্স ইকুয়াল 5x প্লাস 2 লিখছি, কিউ অফ এক্স কি লিখছি 5x প্লাস 2, 5x প্লাস 2, তাহলে এই দুইটা আমরা এখন কি করব ভাইয়া? যোগ করব, আমরা এখন যোগ করব। তাহলে যোগের নিয়মটা কি বলতো? দুইটা বহুপদী পি অফ এক্স আর হচ্ছে কিউ অফ এক্স দেওয়া আছে, এখন এটা যদি আমরা যোগ করি, আচ্ছা একটু আমি আরেকটা গ্রুপে শেয়ার দিয়ে নিই ক্লাসটা। আচ্ছা এবার আসো দেখো আমাদের দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x আর কিউ অফ এক্স ইকুয়াল 5x প্লাস 2। এবার আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার কি করব ভাইয়া? গুণ করব। তো বলো এই দুইটা বহুপদী যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার, এখানে আছে 3x যোগ 5x মানে 8x প্লাস 2। তো বলো তো এই দুইটা বহুপদীর যোগফল এইটা কি নিজেও একটা বহুপদী কিনা? এটা কি নিজেও একটা বহুপদী কিনা? এটা অবশ্যই নিজে একটা বহুপদী, কারণ এখানে পাওয়ার গুলা কি আছে ধনাত্মক। এবার আমরা দেখো বিয়োগ করি, বিয়োগ করলে কি আসতেছে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5x মানে মাইনাস 2x, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। বলতো বিয়োগ করার ফলে যেটা আসছে এটা নিজেও কি বহুপদী না? এটা নিজেও কি বহুপদী না? অবশ্যই বহুপদী। এখানে পাওয়ার আছে 2 1 আর এখানে কিছু নাই মানে 0, তার মানে এটাও আসতেছে বহুপদী। তার মানে আমি যোগ করি বা বিয়োগ করি বহুপদীর, সেটা কি আসবে? বহুপদী আসবে। এতটুকু ক্লিয়ার। এবার আমার শখ হয়েছে গুণ করব, মানুষের তো কত কিছুই শখ হয়। এই দুইটা যদি গুণ করি পাচ্ছি 5x কিউব যোগ 2x স্কোয়ার যোগ 15x স্কোয়ার যোগ আমরা এখান থেকে পাচ্ছি কত ভাইয়া? বলো এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা এবং হচ্ছে এটার সাথে এটা, অর্থাৎ 6x। তাইলে আমাদের দেখো তো এইখানে কি কোনো ধনাত্মক পাওয়ার ব্যতীত ঋণাত্মক পাওয়ার আছে? নাই। তার মানে এটাও কি হবে? একটা বহুপদী, এটাও একটা বহুপদী। তাইলে আমরা বলতে পারতেছি দুইটা বহুপদীর যোগ করি বিয়োগ করি গুণ করি সব ক্ষেত্রে কি পাবো? বহুপদী পাবো। সব ক্ষেত্রে কি পাবো ভাইয়া? বহুপদী পাবো। এটা আমাদের এমসিকিউ এর বেসিক ক্লিয়ার করতে খুবই হেল্প করবে, যে দুইটা বহুপদীর যোগ বিয়োগ গুণ সব ক্ষেত্রে বহুপদী পাবো। এবার আমরা দেখো এখানে একটা বহুপদী লিখে রাখছি দুইটা, এখানে দুইটা। এই ক্ষেত্রে যদি ভাগ করি পি অফ এক্স মানে হচ্ছে 3x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কিউ অফ এক্স মানে 7x টু দি পাওয়ার কিউব। এখান থেকে লেখা যায় 3/7। এই যে এটা যদি কাটাকাটি করি পাবো এক্স স্কোয়ার, তার মানে কি এইটাও আমরা বহুপদী পাচ্ছি, অর্থাৎ দুইটা বহুপদী ভাগ করে আমার বহুপদী পাওয়া পসিবল। এবার এইখানে দেখো তো আমরা পাচ্ছি পি অফ এক্স মানে কত? 3x কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স মানে 5x টু দি পাওয়ার 5, তাহলে আমরা পাচ্ছি 3/5 x ইনভার্স 2, অর্থাৎ x এর উপর কি চলে আসছে? ঋণাত্মক পাওয়ার চলে আসছে।
তার মানে এটা কি বহুপদী হবে? বহুপদী হবে না। তার মানে আমরা এখন বলতে পারি যে বহুপদীর যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে সব সময় বহুপদী হবে, ভাগের ক্ষেত্রে কখনো কখনো বহুপদী হইতে পারে, কখনো বহুপদী হইতে পারে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু বলো যে ভাগের ক্ষেত্রে কখনো বহুপদী হইতে পারে, কখনো বহুপদী হবে না। যদি এতটুকু ক্লিয়ার থাকো তাহলে আমরা পরের স্লাইডে কি আছে দেখবো, আশা করি ক্লিয়ার। দেখো এবার বলছে মাত্রা, মুখ্য পদ ও ধ্রুব পদ, অর্থাৎ আমাদেরকে একটা বহুপদী রাশি দিয়ে বলবে এটার সর্বোচ্চ মাত্রা কত বা ঘাত কত, তারপর মুখ্য পদ কত এবং ধ্রুব পদ কত, এই জিনিসগুলা বের করতে এমসিকিউ এ জিজ্ঞাসা করতে পারে। মাথায় রাখবা মাত্রা হচ্ছে কোন একটা বহুপদীর সর্বোচ্চ যে পাওয়ার। এই বহুপদীতে দেখো তো সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার এই যে 3, তাহলে এই বহুপদীর মাত্রা বা ঘাত হবে 3। মুখ্য পদটা কি? মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ মাত্রা বা পাওয়ারের যে পদ, সেই পদটাকে আমরা বলবো মুখ্য পদ। দ্যাটস ওয়াই এখানে আমরা বলতে পারবো 7x3। এবার মুখ্য সহগ, মুখ্য পদের যে সহগটা সেটাই হচ্ছে মুখ্য সহগ। দ্যাট মিন্স এখানে কি ভাইয়া 7, এখানে কি 7, তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো এখানে যে হচ্ছে 7। আশা করি ক্লিয়ার। আর আমাদের ধ্রুবক পদ, ধ্রুবক পদ হচ্ছে যেখানে x বর্জিত পদ থাকবে সেটাই হচ্ছে ধ্রুবক পদ। এখানে x বর্জিত পদটা কত? 5। শুধু কি 5 নাকি -5 চিহ্ন সহ, অর্থাৎ -5 হচ্ছে ধ্রুবক পদ। এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার কিনা বলো। তোমরা 9-10এও এটা দেখছো, আশা করি তোমাদের কাছে নতুন কিছুই মনে হয় না। এটা ক্লিয়ার কিনা একটু জানায় দাও যে এটার মাত্রা হবে 3, তারপর আমাদের মুখ্য পদ হচ্ছে 7x3, মুখ্য সহগ হচ্ছে 7 এবং ধ্রুবক পদ হচ্ছে -5। আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ার আছি। তো আমাদের পরের স্লাইডে দেখো কি বলছে। পরের স্লাইডে একটা বহুপদী দেওয়া আছে p of x, y, মানে এটা হচ্ছে xy এর ফাংশন, বা যেটাকে বলতে পারি অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন। এই ফাংশনে দেখো তো আমাদের কয়টা চলক আছে? 2টা xy। তো আমাদের মাত্রা বা ঘাত কিভাবে বের করব? অনেকে বলবে ভাই এখানে তো xy আছে, কিভাবে মাত্রা বের করব? শোনো, 2 বা ততোধিক চলক বা 2 বা ততোধিক জিনিস যদি গুণাকারে থাকে, সবার মাত্রার যোগফলটাই হচ্ছে আমার হচ্ছে মাত্রা। তো এইখানে দেখো তো, তাইলে এই পদের মাত্রা হচ্ছে 3, এই পদের মাত্রা হচ্ছে 2, এই পদের মাত্রা 1, এই পদের মাত্রা 0। তাহলে বলো তো এই বহুপদীটার সর্বোচ্চ মাত্রা কত? 3। তাই আমরা বলতে পারবো মাত্রা বা ঘাত হচ্ছে 3। আমার মুখ্য পদ কোনটা? এই পুরাটা, দ্যাট মিন্স 7x2y। মুখ্য সহগ কোনটা? মুখ্য পদের যে সহগ, দ্যাট মিন্স 7। ধ্রুবক পদ কোনটা? যেটা চলক বর্জিত পদ, দ্যাট মিন্স হচ্ছে 5। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানায় দাও ভাইয়াকে একটু জানায় দাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলা দেখে ফেলছি, আমরা সামনে আরো গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে অগ্রসর হব। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। আচ্ছা, তো আমরা আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আছি। তো চলো আমাদের পরবর্তী স্লাইডে কি বলতেছে আমরা এটা দেখি। এখানে বলছে x³ - 8 ডিভাইডেড বাই x - 2 এর মাত্রা কত নির্ণয় করতে, এবং এইখানে একটা বহুপদী দেওয়া আছে, সেটা হচ্ছে 9x⁴ y³ - 8x⁶ যোগ 4xy³ যোগ 7 = 0 এর মাত্রা কত। অর্থাৎ আমরা এই দুইটা ম্যাথ এখন করব। এই ম্যাথটার ক্ষেত্রে অনেকে বলবে ভাইয়া আপনি এতক্ষণ নরমালি এরকম আকৃতির ছিল সেগুলোর মাত্রা বের করছেন, কিন্তু এখানে তো ভাগ আকারে আছে, এটার মাত্রা কিভাবে বের করব? তো দেখো এটা খুবই সহজ, এটাকে আমরা আগে একটু সিম্পলিফাই করি। এটাকে লিখতে পারবো x³ - 2³ ডিভাইডেড বাই x - 2। এবার বলো এটা কি a³ - b³? এটার উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে a - b ইনটু a² প্লাস ab প্লাস b² ডিভাইডেড বাই কত ভাইয়া? এই যে x - 2। তাহলে বলো x - 2 কাটে, কি থাকে মাঠে? মাঠে থাকে x² প্লাস 2x প্লাস 4। তো এইটার মাত্রা কত বলো তো? এইটার মাত্রা কত? সর্বোচ্চ ঘাত বা পাওয়ার এখানে যেহেতু 2, তাহলে আমরা বলতে পারবো অতএব রাশিটার মাত্রা হচ্ছে 2। অতএব রাশিটার মাত্রা হচ্ছে 2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও যে এই রাশিটার মাত্রা 2। আশা করি বুঝতে পারছো। এবার বলো এখানে আছে 9x⁴ y³ - 8x⁶ যোগ 4xy³ যোগ 7 = 0 এর মাত্রা কত? ফার্স্ট কাজ, এটা আমাদের কি অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। এখানে কয়টা চলক আছে? 2টা চলক xy আছে। আমাদের দেখতে হবে কোন পদে মাত্রা সর্বোচ্চ। আমি বলছিলাম 2টা চলক যদি গুণাকারে থাকে তাদের 2টার মাত্রার যোগফলটাই হয় মাত্রা। তাহলে এই পদের মাত্রা হচ্ছে 4 আর 3 7, এই পদের মাত্রা হচ্ছে কত ভাইয়া? 6, এই পদের মাত্রা হচ্ছে 4, এই পদের মাত্রা 0।
তাহলে সর্বোচ্চ মাত্রা কত ভাইয়া বলো তো? সর্বোচ্চ মাত্রা হচ্ছে 7, সর্বোচ্চ মাত্রা হচ্ছে 7। তো আশা করি এই জাতীয় যে রকম এমসিকিউ তোমাদের দেখ না কেন তোমরা অবশ্যই পারবা। এটা যে শুধু তোমাদের একাডেমিক আসে তা না, তোমাদের অন্যান্য যতগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো তোমরা, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছের আন্ডারে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো এই ধরনের প্রশ্ন তোমরা অহরহ পাবা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। অর্থাৎ আমরা কি কি দেখলাম? বহুপদী হওয়ার শর্ত দেখছি, কোনগুলো বহুপদী সেগুলা দেখছি, বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম। এরপরে আমরা মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং হচ্ছে ধ্রুবক পদ এগুলা বের করা শিখছি। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলা ছিল আমাদের জন্য, এগুলো আমরা সবগুলা বুঝতে পারছি আশা করি। এবার দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে n ঘাত বিশিষ্ট সমীকরণে n সংখ্যক মূল থাকে। n ঘাত বিশিষ্ট সমীকরণে কয়টা মূল থাকে ভাইয়া? n সংখ্যক মূল থাকে, যেগুলো আমরা ছোটবেলা থেকেই জানি। তো বলো তো এই সমীকরণের সর্বোচ্চ মাত্রা কত? 4টা। তাইলে আমরা বলতে পারবো না যেহেতু মাত্রা 4 তার মানে ঘাত 4, তাহলে এর মূল পাবো 4টা মূল। অবশ্যই বলতে পারবো। তাহলে এর কয়টা মূল পাবো ভাইয়া? 4টা মূল। তাহলে এইখানে বলো তো সর্বোচ্চ ঘাত বা মাত্রা কত? 3। তাইলে এখান থেকে কয়টা মূল পাবো? 3টা মূল। ইকুয়াল 0 এইটার কয়টা মূল পাবো তোমরা একটু ভাইয়াকে জানায় দাও। কয়টা মূল পাবো তোমরা একটু ভাইয়াকে জানায় দাও। আমরা তোমার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমরা হচ্ছে পরের পেজে যাব। বলো 4x⁵ যোগ 1 = 0 এইটার কয়টা মূল থাকবে তোমরা একটু ভাইয়াকে জানায় দাও। তো চলো আমাদের পরের স্লাইডে কি আছে আমরা দেখি। আমাদের পরের স্লাইডে বলছে ax² + bx + c = 0 সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হওয়া সত্ত্ব কি হইতে হবে ভাইয়া? দ্বিঘাত হইতে হবে। বলতো দ্বিঘাত হওয়ার শর্ত কি? দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে আমার দ্বিঘাত পদ থাকতে হবে। এইখানে দ্বিঘাত পদ দ্যাট মিন্স কোনটা? এই যে ax², অর্থাৎ এই x² থাকতে হইলে এর যে কোনো একটা মান অবশিষ্ট থাকতে হবে বা থাকতে হবে। এ যদি 0 হয়ে যায় সেটা কি দ্বিঘাত থাকবে? সেটা কি হয়ে যাবে? একঘাতে রূপান্তর। দ্যাট মিন্স আমি যদি বলি আমি 0 গুণ x² যোগ bx + c, তাইলে এটা কি দ্বিঘাত থাকতেছে? এটা একঘাত থাকতেছে না? একঘাত থাকতেছে। তার মানে দ্বিঘাত হওয়ার ফার্স্ট কন্ডিশন এর মান নট ইকুয়াল টু কি হইতে হবে? 0 হইতে হবে। কয় নাম্বার অপশনে আছে? এই যে বি নাম্বার অপশনে আছে। অতএব বি হচ্ছে অ্যান্সার। এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, যে একটা দ্বিঘাত সমীকরণ হইতে হলে দ্বিঘাতের যে সহগটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। এবার তোমাদের জন্য আমার আরো একটা এমসিকিউ। ধরো ax³ + bx² + cx + d = 0। বলতো এটা ত্রিঘাত হওয়ার শর্ত কি? ত্রিঘাত হওয়ার শর্ত কি? ত্রিঘাত হওয়ার শর্ত কি? ত্রিঘাত হওয়ার শর্ত হচ্ছে যদি ত্রিঘাত হইতে হয় এই এর মানটা 0 হওয়া যাবে না, অর্থাৎ a নট ইকুয়াল টু 0 হইলেই এটা কি হবে ভাইয়া? এটা হবে ত্রিঘাত। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা একটু ভাইয়াকে জানাও যে এটা a নট ইকুয়াল টু যদি 0 হয় তাইলে হবে ত্রিঘাত। আচ্ছা, একজন কমেন্ট করছে যে 5টা মূল আগের প্রশ্নের। জি ঠিকই আছে তোমার অ্যান্সার, এটার হবে 5। আমাদের পরের যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান। দ্বিঘাত সমীকরণ কিভাবে আমরা সমাধান করব। তো আমাদের যেটা আদর্শ আকৃতির দ্বিঘাত সমীকরণ সেটা হচ্ছে ax² + bx + c, অর্থাৎ এটা আদর্শ পুরুষ আকৃতির। এই আদর্শ পুরুষটাকে আমরা একটু সাজায় সুজায় এইখান থেকে x এর মান বের করব। দেখো তো কিভাবে বের করতে পারি। আমার শখ হয়েছে আমি জাস্ট এখানে কি করছি? আমি জাস্ট এখানে 4a দ্বারা গুণ করছি। 4a দ্বারা কি করছি ভাইয়া? গুণ করছি। গুণ করলে দেখো তো এখানে আমি পাচ্ছি 4a গুণ a মানে 4a² x² যোগ 4abx 4ac। তো আমার এবার শখ হয়েছে এই যে 4a² x² এটাকে আমরা a + b² এর আকৃতিতে নিব, এই যে এইখানে জিনিসটুকুকে। তাহলে আমরা এটাকে যদি স্কয়ার আকৃতিতে লিখি এটা মিলে যায়। এবার আমরা 2 × 2ax, অর্থাৎ যেহেতু এটাকে a² বলছি এভাবে লিখছি, ইনটু b লিখলাম যোগ b², অর্থাৎ দেখো তো এই b²টা আমার এখানে ছিল না কিন্তু আমি এক্সট্রা লিখছি, যার কারণে আমার ওই পাশেও কি করতে হবে? এক্সট্রা লিখতে হবে। দ্যাটস ওয়াই আমি b² লিখলাম। এবার এই পাশে যেই 4ac ছিল ওইটা 4ac-টাকে ওই পাশে পার করে দিলাম। দ্যাটস ওয়াই আসলো b² - 4ac। দ্যাটস ওয়াই কি আসছে এখানে? b² - 4ac। এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তাহলে বলো তো এই পর্যন্ত কি আছে? 2ax + b এর উপর স্কয়ার, তাহলে ইকুয়াল পাচ্ছি b² - 4ac। এখন আমি এখান থেকে কি করলাম? এটাকে যদি বর্গমূল করি তাহলে পাবো 2ax + b = ± √b² - 4ac।
আমার দরকার x এর মান, তাই আমি b টাকে ওই পাশে পার করলাম, তাহলে লিখতে পারতেছি 2x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব আমরা বলতে পারবো x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে 2a টা কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2a। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমরা ডিরেক্টলি এই ফর্মুলা ব্যবহার করে ম্যাথটা করতে পারবো। ফর্মুলাটা কি, মাইনাস এক ঘাতের সহগ প্লাস মাইনাস রুট ওভার এক ঘাতের সহগের স্কয়ার মাইনাস 4 ইন্টু দ্বিঘাতের সহগ ইন্টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই 2 ইন্টু দ্বিঘাতের সহগ। অর্থাৎ আমরা এটাকে বলবো দ্বিঘাতের সহগ, বিটাকে এক ঘাতের সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও যে এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া যদি থাকে আমরা ডিরেক্টলি এইভাবে মান বের করতে পারবো। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও যে আমরা এইভাবে মান বের করতে পারবো। এইভাবে যে মান বের করতে পারবো এটা ক্লিয়ার কিনা একটু জানাও। চলো আমাদের হচ্ছে পরের পেজে কি আছে আমরা দেখি। বলছে সূত্রের সাহায্যে এটা সমাধান করো। তো এটাকে আমরা আগে আদর্শ পুরুষের আকৃতিতে নিই। আদর্শ পুরুষকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো দেখো তো এই আদর্শ পুরুষের সাথে যদি আমি তুলনা করি তাহলে বলতে পারবো a ইকুয়াল কত 2, b ইকুয়াল কত ভাইয়া 5, c ইকুয়াল কত, এখান থেকে পাচ্ছি -9। তো আমাদের বলছে সমাধান করতে, অতএব সূত্র কি, x ইকুয়াল মাইনাস b এর মান 5 প্লাস মাইনাস রুট ওভার b এর মান 5 মানে 25 মাইনাস 4 গুণ a এর মান হচ্ছে 2 ইন্টু c এর মান -9 ডিভাইডেড বাই 2 গুণ a অর্থাৎ 2। অর্থাৎ আমরা পাচ্ছি -5 প্লাস মাইনাস 25, আর এখানে হচ্ছে দেখো 4 দুগুণে 8, 8 নং 72, তাহলে আমরা পাচ্ছি 25 মাইনাসে মাইনাসে প্লাস 72 ডিভাইডেড বাই কত ভাইয়া, ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে এটা এক্স্যাক্টলি কত, এটা হচ্ছে 72, 72। আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার শেষ। তো আমরা এই ধরনের একটা সমীকরণ যদি পাই র্যান্ডমলি আমরা এই সমীকরণ সমাধানের ফর্মুলা ইউজ করে সমাধান করতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও, এতটুকু ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তো আমরা এখন আমাদের এই চ্যাপ্টারের কতে আসে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে প্রশ্ন আসবেই। তো এরকম একটা টপিক দেখব 2 মার্কের জন্য এবং কতে এবং হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ নিশ্চায়ক বা পিথায়ক। দেখো d ইকুয়াল বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে আমরা সমীকরণ সমাধান করলাম এই সমীকরণে দেখো এই যে রুটের মধ্যে যে অংশটুকু ছিল বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট বা নিশ্চায়ক। কি বলে, ডিটারমিনেন্ট বা নিশ্চায়ক। তো এই ডিটারমিনেন্ট বা নিশ্চায়কটা, এই ডিটারমিনেন্ট বা নিশ্চায়কটা নির্ধারণ করে একটা সমীকরণের যে মূলগুলা পাবো এই মূলগুলা কি হচ্ছে বাস্তব হবে নাকি অবাস্তব হবে, মূল দুইটা কি সমান হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, বা ইত্যাদি যত রকম জিনিসপত্র হইতে পারে সেগুলা কে নির্ধারণ করে, এই নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট। এই নিশ্চায়ক বা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল বি স্কয়ার মাইনাস 4ac, ডি ইকুয়াল বি স্কয়ার মাইনাস 4ac। তো এই বি স্কয়ার মাইনাস 4ac দ্বারা আমরা বুঝতে পারবো কখন কি হবে। দেখো এখন প্রথমত ডি এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন আমাদের মূলদয় হবে বাস্তব সংখ্যা, অর্থাৎ মূলদয় কি হবে, বাস্তব। তার মানে ডি এর মান যদি পজিটিভ হয় মূল হবে বাস্তব। কেন, আমরা এই যে এটার দিকে একটু লক্ষ্য করি তো, রুটের মধ্যে কি পাচ্ছি, পজিটিভ মান, তার মানে কি অবাস্তব হওয়ার কোনো চান্সেস আছে এখানে, নাই। কারণ এখানে বি একটা পজিটিভ, এ পজিটিভ, তার মানে রুটের মধ্যে আমি পজিটিভ পাচ্ছি, মানে পুরো জিনিসটাই কি ভাইয়া পজিটিভ। তার মানে ডি এর মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাইলে আমরা কি পাবো, পজিটিভ পাবো, অর্থাৎ বাস্তব। কিন্তু ডি এর মান যদি লেস দেন 0 হয় অর্থাৎ 0 থেকে ছোট হয়, তার মানে রুটের মধ্যে কি মাইনাস, তখন কি হবে, তখন হবে মূলদয় অবাস্তব। অবাস্তব মানে কি জটিল, আর জটিল মূলগুলো হবে অসমান। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি যে ডি এর মান লেস দেন 0 হয় তাহলে মূলদয় হবে অবাস্তব, জটিল এবং অসমান। আশা করি ক্লিয়ার। তাহলে ডি এর মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, মূলদয় তো বাস্তব হচ্ছে, খুবই ভালো কথা। এখন এটার আবার দুইটা কেস আছে, একবার হচ্ছে ডি 0 হইলে কি, একবার ডি গ্রেটার দেন 0 হইলে কি। ডি গ্রেটার দেন 0 হইলে আবার দুইটা কন্ডিশন, আমি আস্তে আস্তে ক্লিয়ার করতেছি। ডি এর মান যখন 0 তখন মূলদয় হবে বাস্তব সমান এবং রাশিটা হবে পূর্ণবর্গ। অর্থাৎ আমরা এই যে আদর্শ পুরুষের যেই সমাধান সেটার দিকে একটু লক্ষ্য রাখি, ডি এর মান কি 0, অর্থাৎ এইটা 0,
তাইলে আমরা মূল দুইটা পাচ্ছি কি, পাচ্ছি x ইকুয়াল মাইনাস বি ডিভাইডেড বাই 2i, অর্থাৎ মূল দুইটাই পাবো সমান, মূল দুইটাই কি পাবো, সমান পাবো। তো এই যে এই কথাটাই আমি বলছি ভাইয়া এখানে, যে ডি এর মান যখন 0 তখন মূলদ্বয় বাস্তব ও সমান, এবং তুমি যে রাশিটা পাবা সেটা হবে পূর্ণবর্গ, তুমি যে রাশিটা পাবা সেটা হবে পূর্ণবর্গ। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়াকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও। অবশ্যই আশা করি ক্লিয়ার। এবার বলো ডি এর মান গ্রেটার দেন 0, তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং হচ্ছে কি, বাস্তব এবং হচ্ছে অসমান। অর্থাৎ মূলদ্বয় যখন কি ছিল, ডি এর মান 0 তখন বাস্তব ও সমান, এই ক্ষেত্রে হবে বাস্তব ও অসমান। এইবার ডি যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ দ্যাট মিন্স ধরো 36, 49, তারপর 64, অর্থাৎ যাদের রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেইগুলা হয়, তাইলে আমরা বলতে পারবো কি মূলদ, আর যদি না হয় তাইলে অমূলদ। অর্থাৎ পূর্ণবর্গ হলে মূলদ, না হইলে অমূলদ। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, যে পূর্ণবর্গ হলে মূলদ, না হইলে অমূলদ। তোমরা একটু এই জিনিসটার দিকে চোখ বুলাও, বা এটা একটু 1 মিনিট ধরে দেখো, আশা করি তোমাদের মাথায় গেঁথে যাবে। ডি এর মান 0 হলে বাস্তব ও সমান, রাশিটা পূর্ণবর্গ। গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। একবার যদি হচ্ছে ডি কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাইলে আমরা বলতে পারবো মূলদ, আর পূর্ণবর্গ না হইলে অমূলদ। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু তোমরা ভাইয়াকে জানায় দাও, যে হচ্ছে ডি এর মান যখন ইকুয়াল 0 হচ্ছে তখন কি, তখন মূলদ্বয় আমরা পাচ্ছি বাস্তব এবং হচ্ছে সমান। ডি গ্রেটার দেন 0 হইলে আমরা কি পাচ্ছি ভাইয়া, ডি গ্রেটার দেন 0 হইলে আমরা পাচ্ছি বাস্তব এবং অসমান। তারপরে আমরা যদি ডি এর মান পূর্ণবর্গ হয় তাহলে বলতেছি মূলদ, এবং না হইলে বলতেছি অমূলদ। এই পর্যন্ত ক্লিয়ার তোমরা আশা করি। তাহলে দেখো আমাদের এইখানে আমরা পরে এই ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা এখন প্র্যাকটিস করি। মূলের প্রকৃতি নির্ণয়, এই টাইপ থেকে তোমাদের ক নম্বরে 2 মার্কের প্রশ্ন আসবেই আসবে। মূলের প্রকৃতি নির্ণয় এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং অ্যাডমিশন টেস্টেও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসেই। তো আমাদের বলছে দেখো x² + x + 1 = 0, এই মূলের প্রকৃতি নির্ণয় করতে। তো মূলের প্রকৃতি নির্ণয় মানে আমাদের কি বের করতে হবে ভাইয়া, d = b² - 4ac। তো এটাকে যদি আমরা তুলনা করি আদর্শ আকৃতি ax² + bx + c এর সাথে, তাহলে আমরা বলতে পারবো a = 1, b = 1 এবং c = 1, অর্থাৎ তিনটার মানই কত ভাইয়া, 1। তো আমরা যদি এটাকে এইখানে বসাই দিই তাহলে পাচ্ছি 1 এর উপর স্কয়ার -4 গুণ 1 গুণ কত, 1, তার মানে পাচ্ছি -3। অতএব ডি এর মান কত ভাইয়া, -3। আমরা কি বলতে পারবো না অতএব ডি লেস দেন 0? ডি লেস দেন 0 মানে কি, মূলদ্বয় হবে অবাস্তব এবং হচ্ছে অসমান, এবং আরেকটা অবাস্তবকে আমরা বলতে পারি জটিল। তো এই জন্য আমরা বলবো অতএব মূলদ্বয় হবে অবাস্তব, অবাস্তব, অবাস্তব ও অসমান, অবাস্তব ও অসমান। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তোমরা একটু ক্লিয়ার কিনা ভাইকে জানাই দাও, যে এটার মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান। মূলদ্বয় যে অবাস্তব ও অসমান, আশা করি বুঝতে পারছি। পরের ম্যাথটা দেখো, বলছে p = q = 1 হলে 1/x যোগ 1/p - x = 1/q এই মূলের প্রকৃতি নির্ণয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তো এটা আমরা এখন হচ্ছে সলভ করব। আমাদের বলে দিচ্ছে p = q = 1। তো আমরা যদি এটা এখানে বসাই দিই পাবো 1/x যোগ 1/1 - x = 1/q এর মান যেহেতু 1 অর্থাৎ 1। আমরা লসাগু করলে পাচ্ছি x × 1 - x, অর্থাৎ পাবো 1 - x যোগ x = 1। x x কাটে, কি থাকে মাঠে, উপরে 1 থাকে। আমরা গুণ করে দিলে পাবো x - x² = 1। সবগুলাকে এক পাশে নিয়ে গেলে পাবো x² - x + 1 = 0। তো এইবার দেখো তো এটাকে যদি ax² + bx + c এর সাথে তুলনা করি, আমরা বলতে পারবো x² এর সহগ অর্থাৎ a = 1, y² এর সহগ অর্থাৎ b = -1, আর আমাদের হচ্ছে ধ্রুবক পদ c = 1। অতএব d = b² - 4ac, তার মানে -1 এর উপর স্কয়ার -4 গুণ 1 গুণ 1, তার মানে আসতেছে -3। তাহলে d এর মান কি ভাইয়া, লেস দেন 0। লেস দেন 0 মানে কি বলতো, 0 মানে হচ্ছে অবাস্তব ও অসমান। অর্থাৎ আমাদের আগের ম্যাথের মতো অ্যান্সার আসছে
জাস্ট এখানে কি করছে, এটাকে একটু এরকম আকৃতিতে দেওয়া আছে, অর্থাৎ কি করছে, মেকআপ করে দিছে, আমাদেরকে জাস্ট একটু সিম্পলিফাই করে সহজ সরল আকৃতিতে নিয়ে আসতে হবে। দেন এই ম্যাথটা আর আগের ম্যাথটা সিমিলারই, জাস্ট আগের ম্যাথে এখানে কি আসছিল প্লাস আসছিল, এখানে আসছে মাইনাস। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দাও। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। তো আজকে আমাদের প্রথম লেকচার হিসাবে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা চেষ্টা করব পরের লেকচারে এটার আর কিছু ম্যাথ আছে, এই ম্যাথ দিয়ে শুরু করব এবং তারপরে আমরা আস্তে আস্তে আরো 6-7টা লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে শেষ করে দিব। তো আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমরা আপাতত আজকে দেখলাম সমীকরণ সমাধান, একটা বহুপদীর যোগ বিয়োগ গুণভাগ, মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ, ধ্রুবপদ ইত্যাদি, এবং কখন বহুপদী হয় কোন শর্তে। তো গতদিন আমাদের মূলের প্রকৃতি নির্ণয় সংক্রান্ত আরো কয়েকটা ম্যাথ আছে, সেগুলা করব। দেন আমরা আমাদের যেই বহুপদী ও তার সমীকরণের একদম ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই চ্যাপ্টারের যে মূল জিনিসপত্র সেগুলাই চলে যাব। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মাঝে ছড়ায় দাও। দেখা হবে নেক্সট ক্লাসে ঠিক সন্ধ্যা 7:30টায়, পরবর্তী দিন অর্থাৎ আজকে শনিবার, আমরা সোমবারে লাইভে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।